আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বিজন ভট্টাচার্যের একটি ঐতিহাসিক নাটক যার নাম নবান্ন, এই নাটকটি নিয়ে আলোচনা করব এবং এই নাটকের মূল বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিক আলোচনা করার চেষ্টা করব। প্রথমে এই নাটকটির সারাংশ বলে নিই। মূলত 1943 সালের দুর্ভিক্ষে বাংলায় 20 লক্ষ মানুষ অনাহার, অপুষ্টি ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিল। নাটকের প্রধান চরিত্র প্রধান সমাদদার। তিনি বাংলার একজন চাষি। প্রধান সমাদদারের পরিবার অনাহারে কেমন কষ্ট পেয়েছিল তাই এই নাটকের বিষয়বস্তু রূপে নির্মাণ করেছেন নাট্যকার বিজন ভট্টাচার্য। 1943-এর দুর্ভিক্ষে গ্রাম বাংলার যে চিত্র তুলে ধরা হয়েছে সেটি ছিল মূলত এই নাটকের মূল বিষয়। চলুন এই বিষয়ে একটি প্রশ্ন আলোচনা করি, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে এসে থাকে এবং এখানে এমনভাবে সাজানো রয়েছে যেটা আপনি চাইলেই পরীক্ষায় একদম হুবহু লিখতে পারেন। তো নাটকের প্রশ্নের বিষয় হচ্ছে, নবান্ন নাটকের বিষয়বস্তু দুর্ভিক্ষ প্রপীড়িত গ্রাম বাংলার সমগ্র শ্রেণীসত্তা, ব্যাখ্যা করো। উত্তর, বাংলা নাট্যজগতে বিজন ভট্টাচার্য এক বিরাট মনীষার স্বাক্ষর। তিনি ভারতীয় গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন। তার নাট্যজগৎ সূচনা হয় 40-এর দশকে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মাধ্যমে। নবান্ন, গোত্রান্তর, আগুন, আজ বসন্ত প্রভৃতি তার রচিত বিখ্যাত নাটক। বিজন ভট্টাচার্যের নবান্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী সৃষ্টি। 1943 সালের দুর্ভিক্ষ ও ভয়াবহ মন্বন্তরের পটভূমিতে রচিত এই নাটকটি প্রথাগত রাজরাজরা বা মধ্যবিত্তের ড্রয়িং রুমের গণ্ডি ভেঙে খেটে খাওয়া মানুষকে মঞ্চের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। জনৈক সমালোচকের মতে নবান্ন কেবল একটি দুর্ভিক্ষের আলেখ্য নয়, এটি তৎকালীন গ্রামে সমাজ কাঠামো এবং দুর্ভিক্ষে প্রপীড়িত গ্রাম বাংলার সমগ্র শ্রেণীসত্তার এক বিশ্বস্ত ও জীবন্ত দলিল। মূলত 1942 থেকে 1944 সাল পর্যন্ত যে বিপর্যয় নেমে এসেছে গ্রাম বাংলার জনজীবনে, তার প্রত্যেকটিকে দেখানো হয়েছে যেন বিচ্ছিন্ন করে করে। নাটকে আমিনপুর গ্রামের প্রধান সমাদদার দয়াল মণ্ডল, নিরঞ্জন, কুঞ্জ প্রমুখ চরিত্র গ্রামীণ কৃষক সমাজের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে হারু দত্ত, কালীধন ধারা, রাজীব প্রভৃতি চরিত্র সমাজের দুষ্কৃতিকারী ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে। নাটকে দেখা যায় সোনার ফসল ফলিয়েও কীভাবে কালোবাজারি ও প্রকৃতির নিষ্ঠুরতায় তারা নিজের জমিতেই পরবাসী হয়ে ওঠে। প্রধান সমাদদার কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং তা তৎকালীন বাংলার কোটি কোটি ভাগ্যাহত সর্বশান্ত কৃষকের সামগ্রিক প্রতিনিধি সত্তা। সে সমাজের ওই অস্বাভাবিক পরিস্থিতিকে মানতে পারছে না, তাই সে বলে, আমার অন্তর জ্বলে গেছে রে কুঞ্জ, আমার অন্তর জ্বলে গেছে। দুর্ভিক্ষের আঘাতে স্থবির হয়ে আসে গ্রামীণ জনজীবন। গ্রামের মানুষদের মাঝে অনাহার অবস্থা দর্শক মনে করুণ রসের সঞ্চার করে। পঞ্চাননের উক্তিতে দেখা যায়, আজ 3 দিন দাঁতে একটা কুটো কাটিনি বুঝলে। দুর্ভিক্ষে সর্বশান্ত হওয়া মানুষ শেষ পর্যন্ত জমি বিক্রি কিংবা স্ত্রীর গহনা বিক্রি করে হলেও অন্নাভাব মেটাতে চেষ্টা করে। নাটকে দেখা যায় কুঞ্জ শেষ পর্যন্ত তার স্ত্রীর মল বিক্রি করতে চাইলে তার স্ত্রী বলে, তার স্ত্রী ছিল রাধিকা, সে বলতেছে, আর সবই তো খেয়েছো, এখন সেই মল জোড়ার ওপর টনক পড়ছে, হা অদেষ্ট। এমন পরিস্থিতিতে মানুষ প্রকৃতির নিষ্ঠুর করল গ্রাসের সম্মুখীন হয়। দেখা দেয় বন্যা। মাখনের উক্তিতে দেখা যায়, তোমরা সব চালার ওপর ওঠো, চালার ওপর ওঠো, 7-8 হাত উঁচু হয়ে বান আসছে, ভীষণ বান, হুই। এরপর দেখা দেয় মহামারী। সেই মহামারীতে কুঞ্জর ছেলে মাখনের মৃত্যু হয়। মাখনের এই বিভীষিকাময় লগ্নে সমাজের কতিপয় নিচু শ্রেণীর মানুষ মত্ত থেকে অধিক মুনাফা লাভে। নাটকে হারুদত্ত ও কালীধন ধারার মতো চরিত্রগুলো গ্রামীণ জোরদার, মহাজন ও কালোবাজারি শ্রেণীর প্রতীক। নাটকে দেখা যায় মানুষ থাকে অন্যাভাবে, অন্যদিকে কালীধন ধারার মতো মানুষ মজুত করে রাখে 700 বস্তা চাল। এক ভদ্রলোক চাল কিনতে গেলে কালীধনের সহকারী রাজীব জানায় যে চাল নেই। পরবর্তীতে চালের কথা জানালেও দাম দ্বিগুণ চেয়ে বসে, অন্যথায় চাল বিক্রি করবেন না। দাম শুনে ভদ্রলোক ভুরু কুঁচকে যায়, কেননা রাজীব বলে, আরে 60 টাকা মন দরে মশাই, সাদাসাদি বুঝছেন, সাদাসাদি। আপনি তো 50 টাকা শূন্যায় চমকাইয়া উঠলেন। দুর্ভিক্ষকালীন হারু দত্তের মতো কিছু লোক ওই সুযোগে জলের দামে জমি ক্রয়ের ধান্দায় নিমিত্ত থাকত। তারা জলের দামে ফলের রস খুঁজত। নাটকে দেখা যায় হারু দত্ত বলছে, এই যে সব সাহায্যের কথা শুনি,
চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, এও তো আমার একরকম সাহায্য, মাটির বদলে টাকা দিচ্ছি। অতঃপর জমি বিক্রয় প্রদানে কুঞ্জ অস্বীকৃতি জানালে তাকে বেদম প্রহার করে হারু দত্ত। তখন সমাজে ছিল এরকম বিভৎসকর চিত্র। এদের শোষণ প্রকৃতি গ্রামীণ শ্রেণীবিন্যাসের নিষ্ঠুর রূপটি উন্মোচিত করে। দুর্ভিক্ষের সবচেয়ে বড় আঘাত আসে গ্রামীণ নারীদের উপর। নাট্যকার দেখিয়েছেন কীভাবে অনাহার ও দারিদ্র্য গ্রামীণ নারীর আত্মমর্যাদাকে ধূলিসাৎ করে দেয়। দুর্ভিক্ষের তাড়না লাঘব করতে সবাই শহরে পাড়ি জমায়। ক্ষুধার জ্বালায় মাতৃত্বের হাহাকার এবং বেঁচে থাকার তাগিদে নারীদের শহরে গিয়ে দেহ ব্যবসার মধ্যে বাধ্য হওয়ার ইঙ্গিত দেয়। গায়ের মেয়ে ক্রয় করে শহরে এনে পতিতালয়ে রাখত হারু দত্তের মতো কতিপয় নরপিশাচ। তারা সেবাশ্রম কক্ষ নামের কক্ষটি পতিতালয় হিসেবে ব্যবহার করত। এক পর্যায়ে নিরঞ্জন দারোগাকে সব কিছু বলে দেয়। নিরঞ্জন বলতেছে, এরা দুজন হচ্ছেন আমাদের গায়ের মেয়ে, এই দত্ত ওদের চুরি করে নিয়ে এসেছে, যা মূলত সমাজের নৈতিক ও সামাজিক শৃঙ্খলার চরম বিপর্যয়কে তুলে ধরে। গ্রামের ক্ষুধার্ত মানুষ যখন লজ্জার লঙ্গরখানার আশায় কলকাতা ছুটে আসে, তখন তাদের মুখোমুখি দাঁড়ায় শহরের এক স্বার্থপর ও উদাসীন মধ্যবিত্ত সমাজ। একদিকে ডাস্টবিনের পাশের কুকুরের সঙ্গে মানুষের অন্যের লড়াই। রাধিকা সভয়ে বলতেছে, ও মা, একেবারে কামড়ে খেলে গো, ও মা, এ যে অনেকখানি কামড়ে নিয়েছে দেখছি। পরে কুঞ্জকে হাত বেঁধে দেয় রাধিকা, পরনের কাপড় ছিঁড়ে। অন্যদিকে বাবুদের বিলাসী জীবন। প্রধান সমাদরের উক্তিতে দেখা যায়, আর কত চেঁচাবো বাবু দুটো ভাতের জন্য, তোমরা কি সব বধির হয়ে গেছো বাবু? কিছু কানে শোনো না বাবু? তোমাদের কি প্রাণ নেই বাবু? এই দুই বিপরীতমুখী নাগরিক সত্তাকে নাট্যকার অত্যন্ত তীক্ষ্ণভাবে ফুটিয়ে তুলেছেন, যা গ্রামীণ মানুষের অসহায়ত্বকে আরও তীব্র করে তোলে। নবান্ন নাটকের সবচেয়ে বড় সার্থকতা হলো এটি গ্রামীণ মানুষকে কেবল ভাগ্যপীড়িত বা করুণার পাত্র হিসেবে দেখায়নি। নাটকের শেষ অঙ্কে আমিনপুরের কৃষকরা বুঝতে পারে যে বিচ্ছিন্নভাবে নয়, বরং দলবদ্ধভাবে শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যখন আবার ফসল ভালো ফলে, সবাই গ্রামে ফিরে আসে, একতাবদ্ধ হয়ে ফসল ঘরে তোলার মনোভাব প্রকাশ করে। দয়াল মণ্ডল বলতেছেন, 10 সাথে অনায়াসে এ ফসল আমরা গোলায় তুলে ফেলতে পারবো। বাঁচতে হলে একসঙ্গে বাঁচবো, মরতে হলে একসঙ্গে মরবো। এই চেতনার উদ্বুদ্ধ হয়ে তারা আবার গ্রামে ফিরে নতুন করে ধান কাটার উৎসবে বা নবান্নে মেতে ওঠে। তারা নবান্নের উৎসবে মেতে ওঠে এবং তারা নবান্নের উৎসবেও মেতে উঠবে। নিরঞ্জন বলে, প্রতি বছর যেরকম হয় এবারও একেবারে সেই রকম ধুমধাম করে লাঠিলাটা খেলা হবে। বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় এই নাটকের গল্পাংশ রচিত এবং সমাজের যাহারা একেবারে নিচের তলায়, বাংলার সেই দুস্থ কৃষকদের জীবন ইহার মধ্যে প্রতিফলিত। ইহা সত্যই গণজীবনের প্রতিচ্ছবি, যা যুগান্তর পত্রিকায় পাওয়া যায়। পরিশেষে বলা যায়, বিজন ভট্টাচার্য নবান্ন নাটকে কোনো একক নায়ক বা নায়িকার ওপর আলোকপাত করেননি। এখানে জনগণই যৌথ নায়ক। আমিনপুর গ্রামটি যেন হয়ে উঠেছে সমগ্র পরাধীন ভারতবর্ষের এক ক্ষুদ্র সংস্করণ। শোষক, শোষিত, ধনী দরিদ্র, শহর গ্রামের এই বহুমাত্রিক টানাপোড়েন এবং সর্বহারা মানুষের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের মধ্যে দিয়েই নাটকটিতে দুর্ভিক্ষ প্রবৃত গ্রাম বাংলার সমগ্র শ্রেণীসত্তা সার্থকভাবে মূর্ত হয়ে উঠেছে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এই প্রশ্নের উত্তরটি শোনার জন্য।